প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিলোজফি বা দর্শনের পৃষ্ঠা নম্বর 6 থেকে 8-এর সমস্ত ডেসক্রিপটিভ প্রশ্নের লজিক্যাল পোরশন এর উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 3-এ নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি? অ্যান্সার: পদের ব্যাপ্যতা হলো ব্যাপ্য পদের ধর্ম। নিরপেক্ষ বচনের কোনো পদ যখন সেই পদের দ্বারা নির্দেশিত সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সেই পদটি ব্যাপ্য হয়েছে বলা যায়। আর যদি কোনো পদ সেই পদের দ্বারা নির্দেশিত ব্যক্তি বা বস্তুর একাংশকে বোঝায় তখন সেই পদটি অব্যাপ্য হয়। 4 প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা নিচে উদাহরণ সহ ব্যাখ্যা করা হলো। সামান্য সদর্থক বা এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। যেমন সকল দার্শনিক হয় উদার। এই বচনের উদ্দেশ্য পদ দার্শনিকের সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করায়, অর্থাৎ দার্শনিক শ্রেণীর সকল সদস্যকে গ্রহণ করায় পদটি ব্যাপ্য হয়েছে। কিন্তু বিধেয় পদ উদার এ শ্রেণীর সব অংশকে বোঝানো হয়নি। দার্শনিক এর সঙ্গে সম্পর্কিত একটি অংশকে বোঝানো হয়েছে, তাই এই পদটি অব্যাপ্য। সামান্য নগর্থ বা ই বচনের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদেই ব্যাপ্য। যেমন কোনো মানুষ নয় অমর। এখানে মানুষ এই উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করায় পদটি ব্যাপ্য, কারণ এখানে সমগ্র মানুষ জাতিকে অমরত্ব এই গুণ থেকে অস্বীকার করা হয়েছে। বিধেয় পদ অমর পদটিও ব্যাপ্য, কারণ এখানে বিধেয় পদ অমর এই গুণটি সামগ্রিকভাবে উদ্দেশ্যপদ মানুষ এর থেকে অস্বীকার করা হয়েছে। উক্ত বচনটির অর্থ হল বিশ্বে যত মানুষ আছে তাদের কারোর মধ্যেই অমরত্ব এই গুণ নেই। বিশেষ সদর্থক বা আয় বচনে কোনো পদেই ব্যাপ্য নয়। উদাহরণ: কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি। এখানে উদ্দেশ্যপদ মানুষ অব্যাপ্য, কারণ এখানে মানুষ জাতির সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়নি, একটি অংশ সম্পর্কে বলা হয়েছে। বিধেয় পদ সৎ ব্যক্তি অব্যাপ্য। সৎ ব্যক্তি এ শ্রেণীর সব অংশকে বোঝানো হয়নি, কারণ এখানে সৎ ব্যক্তি জাতির একটি অংশ হল কিছু সংখ্যক মানুষ, তাই এই পদটিও অব্যাপ্য। বিশেষ নগর্থক বা উবচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। উদাহরণ: কোনো কোনো মানুষ নয় কৃতজ্ঞ। এখানে উদ্দেশ্যপদ মানুষ অব্যাপ্য, কারণ মানুষ জাতির সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়নি, একটি অংশ সম্পর্কে বলা হয়েছে যে তারা কৃতজ্ঞ নয়, তাই উদ্দেশ্য পদটি অব্যাপ্য। বিধেয় পদ কৃতজ্ঞ এই পদটি ব্যাপ্য পদ, কারণ এখানে বিধেয় পদ কৃতজ্ঞ এই গুণটি সামগ্রিকভাবে উদ্দেশ্যপদ মানুষ এর থেকে অস্বীকার করা হয়েছে। উক্ত বচনটির অর্থ হল যে কয়টি মানুষকে গ্রহণ করা হয়েছে তাদের কারোর মধ্যেই কৃতজ্ঞতা এই গুণটি নেই। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়ম। ব্যাপ্যতার নিয়ম 2টি। 1 নম্বর, সামান্য বচন কেবলমাত্র উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। 2 নম্বর, নগর্থক বচন কেবল বিধেয় পদকে ব্যাপ্য করে। প্রশ্ন 1-এর অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উল্লেখ করো। 1 নম্বর, কেবলমাত্র সাধুরাই সৎ। এর বাচনিক রূপ হবে এ বচন, সকল সৎ ব্যক্তি হয় সাধু। উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। 2 নম্বর, সব ছাত্র স্বার্থপর নয়। এর লজিক্যাল ফর্ম হবে ও বচন, কোনো কোনো ছাত্র নয় স্বার্থপর। ব্যাপ্য বিধেয় পদ, অব্যাপ্য উদ্দেশ্য পদ। 3 নম্বর, সব ছাত্র যুক্তিবিজ্ঞান বোঝে না। এর লজিক্যাল ফর্ম হবে ও বচন, কোনো কোনো ছাত্র নয় এমন যারা যুক্তিবিজ্ঞান বোঝে। ব্যাপ্য বিধেয় পদ,
অব্যাপ্য উদ্দেশ্যপদ। 4 নম্বর, নিরামিষাশী বাঘ নেই, এর বাচনিক রূপ হবে ই বচন, কোনো বাঘ নয় নিরামিষাশী, বাপ্য উদ্দেশ্যপদ এবং বিধেয়পদ, অবাপ্য নেই। প্রশ্ন বি, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। এই বচনের সরল আবর্তন হয় না কেন? অ্যান্সার, যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে সিদ্ধান্তে যথাক্রমে বিধেয় এবং উদ্দেশ্য করা হয় গুণের পরিবর্তন না করে, তাকে আবর্তন বলে। আবর্তনের নিয়ম: 1 নম্বর, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হবে। 2 নম্বর, যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। 3 নম্বর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে। 4 নম্বর, যুক্তিবাক্যে যে পদ বাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ বাপ্য হবে না। উদাহরণ: সকল সৎ ব্যক্তি হয় সাধু, আবর্তনীয়। অতএব কোনো কোনো সাধু হয় সৎ ব্যক্তি, আবর্তিত। উক্ত যুক্তিতে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সৎ ব্যক্তি সিদ্ধান্তে বিধেয় হয়েছে, যুক্তিবাক্যের বিধেয় পদ সাধু সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ অভিন্ন হয়েছে। যুক্তিবাক্যে যে পদ এখানে সাধু বাপ্য নয় সিদ্ধান্তের সেই পদ বাপ্য হয়নি। প্রশ্নের শেষাংশ: এই বচনের সম আবর্তন সম্ভব হয় না কেন? অ্যান্সার, সাধারণত এই বচনের সম আবর্তন সম্ভব নয়, কারণ এই বচনের সম আবর্তন করলে আবর্তনের ব্যাপ্যতার নিয়মটিকে লঙ্ঘন করা হয়। ব্যাপ্যতার নিয়ম হল, যে পদ যুক্তিবাক্যে বাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে বাপ্য হবে না। এই বচনের সম আবর্তন করলে ব্যাপ্যতার এই নিয়মকে লঙ্ঘন করা হয়, সেই জন্য এই বচনের সম আবর্তন সম্ভব নয়। যেমন সকল চার্বাক হয় জড়বাদী, অতএব সকল জড়বাদী হয় চার্বাক। এখানে এই বচনের বিধেয় পদ জড়বাদী বাপ্য নয়, কিন্তু সিদ্ধান্ততে এই বচন হওয়ায় এবং সিদ্ধান্তের উদ্দেশ্যপদ হিসাবে ওই পদ থাকায় বাপ্য হয়েছে, ফলে আবর্তনের বাপ্যতার নিয়মটিকে লঙ্ঘন করছে। এই জন্য এই বচনের সম আবর্তন সম্ভব নয়। অথবা নিচের বাক্যগুলির আবর্তনের বিবর্তন করো তর্কসম্মত বচনের মাধ্যমে। 1 নম্বর, প্রত্যেক কবি হন দার্শনিক, এর বাচনিক রূপ হবে এ বচন। সকল কবি হয় দার্শনিক, এর আবর্তন হবে আই বচন। কোনো কোনো দার্শনিক হয় কবি, আবর্তনের বিবর্তন হবে ও বচন। কোনো কোনো দার্শনিক নয়, অকবি। 2 নম্বর, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, এর বাচনিক রূপ হবে ই বচন। কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, এর আবর্তন হবে ই বচন। কোনো বৃত্তাকার ক্ষেত্র নয় বর্গক্ষেত্র, আবর্তনের বিবর্তন এই বচন। সকল বৃত্তাকার ক্ষেত্র হয় অবর্গক্ষেত্র। 3 নম্বর, সাধারণত মানুষ দয়ালু, এর বাচনিক রূপ হবে আই বচন। কোনো কোনো মানুষ হয় দয়ালু, আবর্তন আই বচন। কোনো কোনো দয়ালু ব্যক্তি হয় মানুষ, আবর্তনের বিবর্তন ও বচন। কোনো কোনো দয়ালু ব্যক্তি নয়, অমানুষ। 4 নম্বর, সব সাধু ধার্মিক নয়, এর বাচনিক রূপ হবে ও বচন। কোনো কোনো সাধু নয় ধার্মিক, এর আবর্তন সম্ভব নয়। আর আবর্তন যেহেতু সম্ভব নয়, সেই জন্য আবর্তনের বিবর্তনও সম্ভব নয়। সি, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি এবং সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। 1 নম্বর, কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। উক্ত যুক্তিটির তর্কবিদ্যার সম্মত আকার হবে এইরকম: সিদ্ধান্ত, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। অপ্রধান যুক্তিবাক্য এ বচন, সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়। প্রধান যুক্তিবাক্য এ বচন, সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী। বৈধতা বিচার: প্রদত্ত যুক্তিতে হেতুপদ প্রধান যুক্তিবাক্যে বিধেয়পদ হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ হিসাবে অবস্থান করায় এটি চতুর্থ সংস্থানের অন্তর্গত।
যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুযায়ী যুক্তিটির আকার বা মূর্তি হল এ এ এ। কিন্তু চতুর্থ সংস্থানে ট্রিপল এ বৈধ মূর্তি নয়, এটি অবৈধ এবং অবৈধ পক্ষদোষে দুষ্ট। উক্ত উদাহরণে পক্ষপদ শ্রদ্ধেয় ব্যক্তি অপ্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় হিসাবে বাক্য হয়নি, কিন্তু সাধ্যপদটি অর্থাৎ শ্রদ্ধেয় ব্যক্তি সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্যপদ হিসাবে বাপ্য হয়েছে। অর্থাৎ অপ্রধান যুক্তিবাক্যে পক্ষপদ বাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে বাপ্য হওয়ায় ন্যায়ের বৈধতার নিয়মকে লঙ্ঘন করেছে, ফলস্বরূপ যুক্তিটি অবৈধ হয়েছে। যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট হয়েছে। কাজেই আমরা বলতে পারি উক্ত যুক্তিটির সংস্থান চতুর্থ, মূর্তি ট্রিপল এ, যুক্তিটি অবৈধ এবং এখানে অবৈধ পক্ষদোষ ঘটেছে। 2 নম্বর, সে সুখী হতে পারে না, কেননা সে অলস। উক্ত যুক্তিটির যৌক্তিক আকার হবে এইরকম: সিদ্ধান্ত ই বচন, সে নয় সুখী। অপ্রধান যুক্তিবাক্য এ বচন, সে হয় অলস। প্রধান যুক্তিবাক্য ই বচন, কোনো অলস ব্যক্তি নয় সুখী। বৈধতা বিচার: প্রদত্ত যুক্তিতে হেতুপদ প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় পদ হিসাবে অবস্থান করায় এটি প্রথম সংস্থানের অন্তর্গত। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুযায়ী যুক্তিটির আকার বা মূর্তি হল ই এ ই। উক্ত যুক্তিটি বৈধ। এখানে ন্যায় অনুমানের বৈধতার সব নিয়মকে যথাযথভাবে মেনে সিদ্ধান্ত গঠন করা হয়েছে। কাজেই যুক্তিটি প্রথম সংস্থানের শুদ্ধ মূর্তি, মূর্তির নাম হল শিলারান। কাজেই বলতে পারি এটি প্রথম সংস্থানের অন্তর্গত, মূর্তির নাম শিলারান। এখানে কোনো দোষ ঘটেনি এবং যুক্তিটি বৈধ যুক্তি।